পরন্ত বিকেল, মেয়ে পক্ষের বাড়িতে এসে গম্ভীর হয়ে বসে আছে আদিব। ভাগ্য আজ কোথায় এসে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। এমনও দিন আসবে আবারও তার জীবনে, কখনো ভাবনাই ছিল না তার। মনের চিলেকোঠার ঘরটা যে অন্য কারো নামে পুরোটা লিখে দিয়েছিল, সে। অথচ মানুষটা খুব যত্ন করে তার সমস্ত বিশ্বাস ভরসা ভেঙে হাওয়ায় ভাসিয়ে দিল কত সুন্দর করে, যার ফলে অন্য কোনো নারীর সঙ্গ পেতে মন সায় দিচ্ছে না তার। তবুও মায়ের মন রক্ষার্থে পাশের গ্রাম মধুপুরে মেয়ে দেখতে আসছে আদিব। তাদের সামনে জড়সড় হয়ে বসে আছে এক মায়াবী কন্যা ফারিহা। তার মনে বয়স সংকোচ মিলে একাকার। এই বুঝে তাকে রিজেক্ট করে চলে যাবে ছেলে পক্ষের লোকজন। মামরা মেয়ে ফারিহা ছোটবেলা থেকে সৎ মায়ের কাছে লাঠি জাটার বাড়ি খেয়ে মানুষ হয়েছে। অনার্স শেষ হতে আর 1 বছর বাকি, অথচ বিয়ে হচ্ছে না, কারণ মেয়েটার গায়ের রং কালো বলে। মানুক আর নাই মানুক, এই যুগে 99% মানুষ সৌন্দর্যের পূজারী। সেখানে কালো মেয়েগুলো হয় নিছক হাসির পাত্র, যা ফারিহা হারে হারে টের পাচ্ছে প্রতিনিয়ত। সৎমা তো বুড়ি ছাড়া ডাকে না তাকে। সংসারের অপ্রয়োজনীয় জিনিস মনে করে পরিবার তাকে। পরিবারের অবহেলায় নিজেকে নিত্যন্ত বোঝা মনে হচ্ছে। সেও মনে প্রাণে মুক্তি চায় এই জীবন থেকে। কেউ একজন আসুক, তাকে এই জীবন থেকে মুক্তি করুক, এই বলে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছে বারবার। তবুও যে এই জীবন থেকে মুক্তি মিলছেই না তার। কতই না বয়স তার, অথচ বিয়েই হচ্ছে না। এটা নিয়ে পাড়া প্রতিবেশীরা কানাঘোষা, হা হুতাশের শেষ নেই। লজ্জায় ঘর থেকে বের হওয়াটাও দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল, যার ফলে বাবা নামক মানুষটা প্রতিনিয়ত যেমন ইচ্ছে তেমন পাত্র পক্ষের মুখোমুখি বসিয়ে দিচ্ছে তাকে। মাঝে মাঝে ফারিহার নিজেকে পশু পাখি মনে হচ্ছে, যার নিজের বলতে কোনো আত্মসম্মান কিংবা মতামতের গুরুত্ব নেই কারো কাছে। দায়িত্বের বেড়াজালে আটকে আছে বাবা, তাই তো গাড় ধাক্কা দিয়ে বের করতে পারছে না। শুধু নিজের কালো চামড়া নিয়ে সৃষ্টিকর্তার নিকট অভিযোগের শেষ নেই ফারিহার। সমাজের মানুষের নিকট সাদা চামড়ার খুব দাম, তাই না? আজ যদি তারও একটা সাদা চামড়া থাকতো, এই সমাজ তাকে আলাদাভাবে মূল্যায়ন করত। সমাজের মানুষের কাছে ক্ষণে ক্ষণে এত অপমান অপদস্থ হতে হতো না। সবাই শুধু তার গায়ের রংটাই দেখে, অথচ তার ভিতরে সুন্দর স্বচ্ছ একটা হৃদয় আছে তা কেউ দেখলো না। ভাবতেই চোখ দুটো অশ্রুতে ভরে টইটুম্বুর। সবার অগোচরে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেললো জলটুকু। সবার চোখ ফাঁকে দিলেও ছোট্ট আদিবার চোখে ধরা পড়লো। দাদির কোলে বসে এতক্ষণ ফারিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। ফারিহার চোখের পানি দেখে মৃদু চেঁচিয়ে আদিবা দাদির নিকট প্রশ্ন করলো, দাদি দেখো দেখো কত বড় মেয়ে বাচ্চাদের মতো কাঁদে। আদিবার এমন কথায় সবার দৃষ্টি ফারিহার দিকে। মুহূর্তে বাবা তার দিকে রাগে চোখে তাকালো। তার দৃষ্টিগোচরে আড়ালে পড়লো তার। আদিবার কথায় ফারিহা বেশ লজ্জা পেল। সবার মাঝে অস্বস্তি লাগছে তার। নিচু মাথাটা আরো নিচু করে নিল। পরক্ষণে আদিবা দাদির কাছ থেকে গুটি গুটি পায়ে হেঁটে ফারিহার কাছে আসলো। তার ভাষ্যমতে তাদের মতো ছোট মানুষরা শুধু কাঁদে, সেখানে এত বড় মেয়ে কাঁদলো কেন, এটা কি জানার বিষয় নয়? আদিবা ফারিহার একটা হাত ধরে ধাক্কাতে ধাক্কাতে কৌতূহল নিয়ে পুনরায় প্রশ্ন জুড়ে দিল, এই তুমি কাঁদলে কেন? তুমি কি আমার মতো এখনো ছোট বাচ্চা? ফারিহা কি জবাব দিবে এই কথার? ছোট্ট এইটুকু মেয়ে তাকে সবার মাঝে লজ্জায় ফেলে দিল। আমতা আমতা করে বলল, আমার চোখে পোকা গিয়েছিল আম্মু। আদিবা মুখ গোল করে বলল, ও আচ্ছা। বাপখানা এমন উত্তর আদিবার পছন্দ হয়নি। সে বিজ্ঞদের মতো চেয়ে পুনরায় বলল, আচ্ছা তুমি এত বড় গুমটা দিছ কেন? তুমি কি নতুন বউ? আদিবার এমন কথায় উপস্থিত সবাই হেসে দিল। তাদের হাসি দেখে আদিবাও খিলখিল করে হেসে দিল। এদিকে ফারিহা লজ্জায় দম আটকে আসার উপক্রম। সুমনা বেগম আদিবাকে ডেকে নিল নিজের কাছে। ফারিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ লাগছে মা? ফারিহা বৃত কণ্ঠে নিম্ন স্বরে বলল, আমি ঠিক আছি আন্টি। সুমনা বেগম বলল, আচ্ছা তুমি তাইলে এবার ঘরে যাও মা। ফারিহা হাফ ছেড়ে বাঁচলো। আস্তে ধীরে নিজের রুমে চলে গেল। সুমনা বেগম হাসি মুখে সবার উদ্দেশ্যে জানালো, মেয়ে তার পছন্দ হয়েছে। নিঃসন্দেহে ফারিহা একজন ভদ্র শান্তশিষ্ট মেয়ে, যা এইটুকু সময়ে বুঝতে কোনো অসুবিধা হয়নি সুমনা বেগমের। আদিব সবটা যেন এতক্ষণ নীরব দর্শক হয়ে দেখলো। ইতিমধ্যে বড়রা বিয়ের প্রসঙ্গে চলে গিয়েছে। বিয়ের ডেট ফিক্সড করার আগে
আদিবের জীবন নিয়ে মেয়ের সাথে একান্ত কথা বলা খুবই জরুরি। যদিও মেয়ে পক্ষ এসব জানে আগে থেকেই, তবুও অবিবাহিত, তার উপরে শিক্ষিত একটা মেয়ে, তার তো একান্ত পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে, তারও নিজস্ব মতামত আছে। অথচ কেউ মেয়েটাকে একবার এসব জিজ্ঞাসাবদি করলো না। এদের এমন আচরণে বিরক্ত হলো আদিব। এত তারা কিসের সবার? তাই তো নিজেই লাজ লজ্জা ভুলে হালকা কেসে সবার উদ্দেশ্যে আদিব গমগমে কণ্ঠে বলল, যদি আপনারা অনুমতি দিতেন তাহলে মেয়ের সাথে আমার পার্সোনাল কিছু কথা বলার ছিল। ফারিহার বাবা হেসে বলল, অবশ্যই বাবা, কথা বলতে পারো তুমি। পরক্ষণে নিজের ছোট ছেলেকে হাঁক ছেড়ে পুনরায় বলল, কই রে শাওন, বাবাজিকে ফারিহার রুমটা দেখিয়ে দে তো। শাওন আদিবকে নিয়ে ফারিহার রুমে গেল। ফারিহা খাটে বসেছিল, তার কেমন জানি আনইজি লাগছে আদিবকে দেখে। নিজের পরা ওড়নাটার এক সাইড ধরে হাত কসলাচ্ছে। দুজনকে রেখে রুমের বাহিরে এসে দাঁড়ালো শাওন। আদিব কোনো বনিতা ছাড়া শক্তপোক্ত কণ্ঠে বলল, আমার আপনাকে কিছু বলার আছে ফারিহা। ফারিহা জড়ানো কণ্ঠে ক্ষীণ স্বরে বলল, জি বলুন। আপনি কি জানেন আমার একটা মানুষ ছিল, যাকে আমার কাফনে মোড়ানো লাশ ছাড়া দুনিয়ার সবকিছু উজাড় করে দিয়েছি, তারপরও দীর্ঘ সময় তাকে ধরে রাখতে পারিনি। ফারিহা বলল, আমি আপনার অতীত সম্পর্কে অবগত, আন্টি আমাকে সবকিছু বলেছে। আদিব বলল, আপনি কি এই বিয়েতে রাজি আছেন নাকি পছন্দের কেউ আছে? ফারিহা বলল, না না, কি বলেন এসব? আমাদের মতো কালো মেয়েদের আবার কে থাকবে? বাবা যেটা চাচ্ছে তাই হবে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আদিব বলল, দেখুন, বাবা মায়ের কিংবা কারো চাপে পড়ে বিয়ে করতে হবে না আমাকে। আপনার মতামতকে প্রাধান্য দিচ্ছি আমি, কারণ সংসারটা আপনি করবেন। আমাকে আপনার পছন্দ হয়তো আপনি বিনা সংকোচে আপনার মতামত জানাতে পারেন, ভালো মন্দ আমি নিজ দায়িত্বে সবকিছু সামলে নিব। ফারিহা আদিবের কথায় মুগ্ধ হলো। এই প্রথম কেউ তার মতামতকে গুরুত্ব দিচ্ছে। নিঃসন্দেহে আদিব একজন সুদর্শন পুরুষ, যে কেউ তাকে পছন্দ করবে। ফারিহা মিনিট দুয়েক সময় নিয়ে লাজক হেসে হ্যাবোদক সম্মতি জানালো। আদিব কিছু একটা ভাবছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। ফারিহা একটু সাহস করে ক্ষীণ কণ্ঠে বলল, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে অতীত আঁকড়ে ধরে বর্তমানে যে থাকবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি আপনার জীবনে জড়ালে শুধু আমাতেই সীমাবদ্ধ থাকতে হবে আপনাকে। আর একটা কথা, আমার গায়ের কালো রং নিয়ে আপনার কোনো অভিযোগ আছে নাকি? আদিব বলল, দেখুন, আপনার গায়ের রং কালো কিংবা সাদা এসব ব্যাপার না, অবশ্যই আপনার মনটা সুন্দর হতে হবে। সত্যি কথা বলতে দ্বিতীয়বারের মতো কারো জীবনে জড়ানোর ইচ্ছেই ছিল না আমার। মায়ের জন্য, পরিস্থিতির জন্য বাধ্য হয়ে বলতে পারেন, তবে আপনাকে আপনার প্রাপ্য সম্মান, আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকবো। কথা দিচ্ছি, আমি আপনাকে শুধু নিজের বউ করতে চাচ্ছি না মিস ফারিহা, আমার মেয়ের জন্য একজন মা নিতে চাচ্ছি, আর ছোট্ট মেয়েটাকে মানুষ করার দায়িত্ব দিতে চাচ্ছি আপনাকে। আমার মায়ের জন্য একটা মেয়ের মতো বউ নিতে চাচ্ছি। এই দুজনকে আপনাকে দেখতে হবে। বলুন, পারবেন তো এসব? ফারিহা বলল, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, তাদের যত্নের কোনো ত্রুটি রাখবো না আমি, বিশ্বাস রাখতে পারেন। আদিব হাসতে হাসতে বলল, বিশ্বাস? বিশ্বাস শব্দটা কাচের টুকরোর ন্যায় ভেঙে গিয়েছে, হারিয়ে গিয়েছে সেই কবেই আমার জীবন থেকে। মেনে নিলাম আপনার কথা, তবে বিশ্বাস করতে পারলাম না। কেননা জানেন? ফারিহা আদিবের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চট জলদি বলে উঠল, কেন? ফারিহার জানার কৌতূহল দেখে আদিব মৃদু হেসে বলল, অতঃপর ক্ষীণ কণ্ঠে আক্ষেপ করে বলল, আমি মানুষকে বিশ্বাস করে দেখেছি বহুবার। এক প্লেটে খাওয়া মানুষটাও খুব সুন্দর করে বিশ্বাসঘাতকতা করেছে, এক বালিশে শোয়া মানুষটাও ভীষণ যত্ন করে মনটা ভেঙেছে, চোখে চোখ রেখে নিখুঁতভাবে মিথ্যা বলেছে। অতঃপর বিশ্বাসঘাতকরাই আমায় আপন পর মানুষ চিনতে শিখিয়েছে। সত্যি বলতে বিশ্বাস নামক শব্দটা আমার ডিকশনারি থেকে ডিলেট হয়ে গিয়েছে। আদিবের চোখ ছিল তীব্র তাচ্ছিল্য। নিজেকে সামলে লম্বা শ্বাস ছাড়লো। একটু থেমে পুনরায় আবার বলল, আদিব, যাক গে, এসব ছাড়ুন। আমি আবারও বলছি, আপনি মন থেকে মেনে নিতে পারছেন তো সবকিছু? অভিযোগ নেই তো কোনো? ফারিহা বলল, হ্যাঁ, আমি মেনে নিয়েছি, আমার কোনো অভিযোগ নেই এই বিষয়ে। আদিব বলল, ওকে ফাইন। আর কিছু জানার কিংবা বলার আছে আপনার? ফারিহা মাথা নেড়ে না জানালো। আদিব যাবার জন্য পা বাড়ালো, আবার কিছু একটা ভেবে পিছনে ঘুরে বলল, আজ আসি আমি, কেমন? ভালো থাকবেন আপনি, বলেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল।
ফারিহা আদিবের যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে মনে মনে আওড়ালো, জানি না পৃথিবীতে কতদিন বাঁচবো, তবে যতদিন বেঁচে থাকবো বা বেঁচে থাকার সুযোগ পাবো ততদিন আপনজনদের কাছে প্রিয় হয়ে তাদের ভালোবাসায় থেকে তাদের ভালোবেসে জীবন কাটাতে চাই। জানেন, সবার একজন নিজস্ব মানুষ থাকা দরকার পরে জীবন সংসারে, যে অন্তত মন খারাপে মন ভালো করার দায়িত্ব নিবে। আমি না হয় আপনার এই দায়িত্বটা নিলাম মিস্টার আদিব। দুই পরিবারের কারো কোনো আপত্তি নেই এই বিয়েতে। অবশেষে বিয়ের ডেট ফিক্সড করলো বড়রা। মেয়ে পক্ষ থেকে কেনাকাটার জন্য 2 দিনের সময় নিল সুমনা বেগম। আগামী শুক্রবার দিবাগত রাতে বিয়ে হবে জানিয়ে দিল তিনি। তারপরে আরো কিছু কথাবার্তা বলে বিদায় নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দিল তারা। ব্যস্তভাবে একটা দিন চলে গেল, বিয়ে হবার আর একটা দিন বাকি আছে।